আসসালামু আলাইকুম। অনলাইনে উপস্থিত আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নুরুজ্জামান শামীম। আজকে আমি তোমাদের পৌরনীতি ও সুশাসন বিষয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এই অধ্যায়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের সাথে ভাগ কর ও শাসন কর, ডিভাইড এন্ড রুল পলিসি এই নীতি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, ভাগ কর ও শাসন কর নীতি কি, এই নীতি কারা প্রয়োগ করেছিল, এই নীতির ফলে আমরা যে এই নীতির ফলে যেটা ব্যাপক পরিবর্তন হয়েছে, সব বিষয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। এই ভাগ কর ও শাসন কি অনেকটা ক্রিটিক্যাল একটা বিষয়। হ্যাঁ, তোমরা এই টাইমের পরে এই বিষয়টা অনেকের ক্লিয়ার একটা ধারণা নেই। এটা আমাদের এটা আমাদের পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে দেখো, ভাগ কর ও শাসন কর। তোমরা জানো, ব্রিটিশ বেনিয়া কোম্পানি প্রায় 200 বছর আমাদেরকে কি করে, আমাদেরকে শাসন ও শোষণ করেছিল। ব্রিটিশরা বুঝতে পারে যে শুধুমাত্র শক্তি প্রয়োগ করার মাধ্যমে এই ভারতের মতন বিশাল এই সাম্রাজ্যকে দীর্ঘদিন তাদের পক্ষে শাসন এবং শোষণ করা সম্ভব না। ফলে এই ব্রিটিশ কোম্পানি বিভিন্ন কৌশল নানা কৌশলের আশ্রয় নিয়েছিল। তারা যেসব ওই অপকৌশল আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল এই ভাগ কর এবং শাসন কর বা ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি। এটি এমন একটি নীতি যার মাধ্যমে কৌশলে ভারত মহাদেশের হিন্দু এবং এই মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিবাদ ঝামেলা কৌশলে বিবাদ এবং ঝামেলা বিরাজমান রেখে উভয় সম্প্রদায়কে শাসন এবং শোষণ করা। অর্থাৎ এই ভারত মহাদেশে যে দুই সম্প্রদায় ছিল, হিন্দু এবং মুসলমান, এই দুই সম্প্রদায়ের মাঝখানে সমস্যা বিরাজমান রেখে উভয় সম্প্রদায়কে শাসন এবং শোষণ করা। ভারত মহাদেশে ব্রিটিশরা তাদের শাসন এবং শোষণকে দীর্ঘমেয়াদী করার জন্য কৌশলে তারা কি করছিল, এই ভারত মহাদেশে মুসলমান এবং হিন্দু সম্প্রদায়কে কি হয়েছিল, তারা ঐক্যবদ্ধ হতে দেয়নি এই কৌশলের মাধ্যমে। এবং এই ভাগ কর এবং শাসন কর এই নীতির মাধ্যমে কি হতে দেয়, তারা ঐক্যবদ্ধ হতে দেয়নি। এছাড়াও ব্রিটিশ আরো বুঝতে পেরেছিল যে এই ভারত মহাদেশে এই হিন্দু এবং মুসলমান এই দুই সম্প্রদায় যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে ঐক্যবদ্ধ হওয়ার পর যে একটা বিশাল শক্তিতে তারা পরিণত হবে, বিশাল একটা জনসম্প্রদায় পরিণত হবে। এই শক্তি তাদের দীর্ঘদিনের শাসনের পক্ষে কি হতে পারে, হুমকি হতে পারে। ফলে তারা এই বিভিন্ন এই অপকৌশলের মাধ্যমে কি করছিল, তারা একটা কৌশলের মাধ্যমে এই ভারত মহাদেশের হিন্দু এবং মুসলমানদের কি করছিল, পৃথক করেছিল, যাতে দুই সম্প্রদায় কখনো এক ঐক্যবদ্ধ হতে না পারে এবং এক শক্তিতে পরিণত হতে না পারে। এটা হচ্ছে ভাগ কর এবং শাসন কর নীতি, এই নীতি। হ্যাঁ, তো তোমরা তাহলে বুঝলাম ভাগ কর এবং শাসন কর নীতি কি। এক কথায় যে নীতির মাধ্যমে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়কে ঐক্যবদ্ধ না রেখে পৃথক করেছিল, সেই নীতি হচ্ছে ভাগ কর এবং শাসন কর নীতি। তোমার দেখো, কয়েকটা উদাহরণ দেখো।
শিক্ষার্থীরা দেখো, তোমার বোর্ডে তিনটা বিষয় উল্লেখ করেছি। এক নম্বর হচ্ছে দেখো 1905 সালে কি হয়েছিল, বঙ্গভঙ্গ এটা হয়েছিল, তাই না? তারপর দেখো 1911 সালে কি হয়েছিল, এই বঙ্গভঙ্গ যেটা হয়েছে সেটা কি হয়েছিল, রদ হয়েছিল। কত সালে? 1911 সালে। তারপর দেখো 1909 সালে একটা আইন পাশ করা হয়েছিল, আইনের নাম ছিল মলে মিন্টো আইন। এই তিন আইনই হচ্ছে এই ভাগ কর এবং শাসন কর নীতির চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই নীতির মাধ্যমে এই তিনটা আইন কি করা হয়েছিল, পাশ করা হয়েছিল, বা সেটা বাতিল করা হয়েছিল, আবার আরেকটা আইন চালু করা হয়েছিল। কোন নীতির মাধ্যমে? ভাগ কর এবং শাসন কর নীতির মাধ্যমে। শিক্ষার্থীরা, আমি একটা উদাহরণ দেব। এই উদাহরণ দিলে তোমরা আর কি অনেকটা ক্লিয়ার হতে পারবে যে ভাগ কর এবং শাসন কর নীতিটা আসলে কি। শিক্ষার্থী, আমি জাস্ট একটা উদাহরণ দেবো তোমাদের বোঝার সুবিধার্থে, তোমাদের যাতে সহজে বুঝতে পারো যে ডিভাইড এটা এই রুল বা ভাগ করে এবং শাসন করে নীতির আসলে কি। ধরো তোমাদের এলাকায় দুই ভাই আছে, একজন নাম দিলাম রহিম, একজনের নাম দিলাম মানিক। এটা কি হচ্ছে, আপন দুই ভাই। এই দুই ভাই ধরো একটা জমি আছে, তার বাবা মারা যাওয়ার আগে একটা জমি রেখে গেছে। হ্যাঁ, তার বাবা মৃত্যুর পরে এই জমি ধরো এই জমির একটা জমি ধরো দুটো অংশ থাকে, তাই না? একটা ভালো অংশ থাকে সামনে দিকে, আর পিছনে থাকে একটা খারাপ অংশ, তাই না? মানে সামনের অংশটার দামটা বেশি হয়, পিছনের অংশের দামটা কি হতে পারে, কম হতে পারে, তাই না? এখন এই রহিম এবং মানিক দুই ভাইয়ের ভিতরে এরা মামলা, দুই ভাইয়ের ঝামেলা শুরু হলো যে সামনের অংশ কে নেবে, সামনের অংশ ভালো এবং পিছনের অংশ অত ভালো না। রহিম বলছে আমি সামনের অংশ নেব, মানিক বলছে আমি সামনের অংশটা নেব। এই দুইজনের ভিতরে একসঙ্গে দেখা যাচ্ছে যে কে সামনের অংশটা নেবে। হ্যাঁ, দুই ভাইয়ের ভিতরে একসঙ্গে দেখা যাচ্ছে এই সামনে ভালো অংশটা নেওয়াকে কেন্দ্র করে একসময় গন্ডগোল হয়েছে। কি হয়েছে, হাতাহাতি একটা মারপিট হয়েছে, যে এ বলছে আমি নেবো, এ বলছে আমি নেবো। এর ফলে একটা বিবাদ হয়েছে। দেখা যাচ্ছে একটা বিবাদ হওয়ার পরে এই রহিম এক ভাই, তাই না, প্রথমে ওই এলাকায় ধরো একটা নাম করা একটা উকিল আছে। হ্যাঁ, উকিলের কাজ কি, মামলা সংক্রান্ত কাজে আমাদেরকে সহায়তা করে, তাই না? আমাদের দেশে বেশিরভাগ কি আইন সম্রাট কি অজ্ঞ। এই একটা গন্ডগোল হওয়ার পরে রহিম প্রথমে করলো কি, এই ওদের গ্রামে একটা নাম করা উকিল আছে, নাম কি অ্যাডভোকেট, ধরো উকিল নাম রাখলাম এক্স। এই রহিম কি করলো, এক্স এর কাছে পরামর্শ নিতে গেল যে আমরা দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে একটা মীমাংসা গন্ডগোল হয়েছে, এই ভালো অংশ কে পাবে, আমি আপনার কাছে আসছি, আমি কিভাবে ভালো অংশটা পেতে পারি। তখন ধরো এই অ্যাডভোকেট কি বলবে, একে বলবে তুমি থানায় মামলা করো, বাকি দায়িত্ব আমার, তুমি এই অংশটা কিভাবে পাবা সেটা আমি দেখবো, তুমি কি করো, মামলা করো। এটা এর কাজ গেল শেষ। হ্যাঁ, আর দেখা যায় একদিন পরে এই মালিক দেখলো যে আমার ভাই আমার নামে কি করছে, মামলা করছে, তাহলে আমার তো বসে থাকলে আর উপায় নেই। মালিক পরবর্তীতে কোন এক সময়ে এই উকিল এক্স এর কাছে গেছে যে আমার ভাই তো আমার নামে মামলা করছে, আমি কি করতে পারি। এই মালিক জানে না যে এই রহিম এই উকিল এক্স এর মাধ্যমে মামলাটা পরিচালনা করছে। হ্যাঁ, মালিক যখন কি করবে, অ্যাডভোকেট এক্স এর কাছে যাবে যে আমার ভাই তো আমার নামে মামলা অলরেডি করছে, যে আমি এখন কি করতে পারি। এই উকিল তখন কি করবে, কৌশলীকে বলবে তোমার ভাইয়ের নামে মামলা করো। হ্যাঁ, তুমি তোমার ভাইয়ের নামে কি করো, মামলা করো, বাকি দায়িত্ব আমার, তুমি ভালো অংশ কিভাবে পাও সে দায়িত্ব কার, আমার। তাহলে কি হলো, দেখো তো উকিল এই ব্যক্তিকে একই কথা বললো, এই ব্যক্তিকে একই কথা বললো। এটা উকিলের সুবিধা কি, যখন মামলাকে ডেট করবে, হ্যাঁ, তখন এই উকিল একে বলবে তুমি আমাকে কিছু টাকা দাও, মামলা পরিচালনা করবো। আবার একে কৌশলে বলবে, কি বলবে, যে তুমি আমাকে কিছু টাকা দাও, তোমার মামলা আমি কি করব, পরিচালনা করব। এই উকিল কিন্তু ইচ্ছা করলে দুই ভাইকে এক জায়গায় করে এই মামলাটা মীমাংসা করতে পারে, যে তোমরা দুই ভাই আপন দুই ভাই, যেহেতু একই মায়ের
তা কি করো, তাহলে তোমরা এই জমিটা কম্প্রোমাইজ করে নিয়ে নাও, হ্যাঁ, 2 ভাগ করে নিয়ে নাও। তো সে সেটা কখনোই করবে না, করলে কি হবে, তার ইনকামের পথটা বন্ধ হয়ে যাবে। সে কি করবে, কৌশলে উভয় ভাইকে কি করছে, সে শোষণ করছে। এই ঠিক একই জিনিস এই ব্রিটিশরাও একই জিনিস করছিল, যারা কৌশলে এই ভারত মহাদেশে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়কে এই নীতির মাধ্যমে কি করেছিল, শোষণ করেছিল। শিক্ষা দ্বারা আমার বিশ্বাস তোমরা এই উদাহরণের মাধ্যমে এই জিনিসটা অনেকটা কি হয়েছে, ক্লিয়ার হতে পেরেছ। এই ভাগ করে শাসন কর নীতির কিছু কিছু কি ছিল বলতো, কিছু ফলাফল ছিল, কিছু ফল ছিল। ফলগুলো এখন দেখো, 1 নম্বর ফল হচ্ছে, দেখো এই ডিভাইডেড রুল, এই পলিসির ফলে ভারত মহাদেশ 2 সম্প্রদায়ে বিভক্ত হয়। 2 সম্প্রদায় কি হয়, বিভক্ত। আগে কয় সম্প্রদায় ছিল, 1 সম্প্রদায়, কিন্তু এই ভাগ করে শাসন করে নীতির ফলে মুসলমান এবং হিন্দু এই 2 সম্প্রদায় কি হয়ে যায় এবং ডিভাইডেড হয়ে যায়। কার ফলে, এই ভাগ কর এবং শাসন করে নীতির ফলে। তারপর দেখো হিন্দু এবং মুসলমান 2 সম্প্রদায় দ্বিমুখী রাজনৈতিক চর্চা শুরু করে। হিন্দুরা একটা রাজনৈতিক দল গঠন করেন, তার নাম কি ছিল, সর্বভারতীয় জাতীয় কংগ্রেস। এটা কারা পরিচালনা করতো, এটি ভারত মহাদেশে হিন্দু সম্প্রদায়। পরবর্তীতে মুসলমান সম্প্রদায় একটা রাজনৈতিক দল গঠন করে, তার নাম ছিল মুসলিম লীগ। ফলে কি হয় বলতো, দ্বিমুখী রাজনৈতিক চর্চা শুরু হয়ে যায়। তারপর দেখো ভারতের জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ হয়ে পড়ে। যে সকল হিন্দু মুসলমান মিলে যে একটা জাতীয়তাবাদী আন্দোলন শুরু করছিল, এই আন্দোলনের ফলে কি হয়ে যায়, ভিত্তি দুর্বল হয়ে যায়। কারণ একটা জাতীয়তে আর একটা জাতিতে আর পরিণত ছিল না। ফলে কি হয়, 2টা জাতিতে বিভক্ত হয়ে যায় কি এই ভারত মহাদেশ। কার ফলে, ডিভাইডেড অ্যান্ড রুল পলিসির কারণে। তারপর দেখো হিন্দু এবং মুসলমান এই 2 সম্প্রদায়ের মধ্যে কি হয় বলতো, সম্পর্কের ভাঙ্গন দেখা দেয়। কার ফলে, এই ডিভাইডেড এবং রুল, এই ভারত মহাদেশে হিন্দু মুসলমান যে ঐক্যবদ্ধ ভাবে বসবাস করছিল দীর্ঘদিন ধরে, এই দীর্ঘদিনের এই ঐক্যবদ্ধ অবস্থানে কি হয় বলতো, ফাটল ধরে। কার মাধ্যমে, এই ডিভাইডেড অ্যান্ড রুল পলিসির কারণে। হ্যাঁ, তারপর দেখো এই নীতির ফলে ভারত মহাদেশে এই ব্রিটিশ বিরোধী আন্দোলন আর শক্তিশালী হতে পারেনি। কারণ 2 সম্প্রদায় আলাদা জাতিতে পরিণত হওয়ার পরে উভয় তাদের স্বার্থ আদায়ের জন্য কি করে, ব্রিটিশদের সাথে ভালো সম্পর্ক তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে। ফলে কি হয়, আর এই ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন অনেকটা দুর্বল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা দেখলা ভাগ করে এবং শাসন কর নীতি। এটা একটা কঠিন জটিল বিষয়। তোমরা যদি একটু মনোযোগে দেখো, পাশাপাশি তোমাদের বোর্ড বই ফলো করো, তাহলে কি করবা, আশা করি তোমরা সবাই খুব ভালো করতে পারবা। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।